হ্যাঁ হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে যে ভাই জুজুৎসু কাইজেন যখন রিলিজ হবে তখন আপনি অবশ্যই এক্সপ্লেন করবেন। আর যদিও এই সিরিজটা বোঝা আমার জন্য অনেক কষ্ট করছিল, আমি ওইরকমও বুঝি নাই, তবে তারপরেও সাটোরু গোজোর হচ্ছে হিউজ ফ্যান বেস রয়েছে এবং এমন পোলাপান আমি দেখি রাস্তাঘাটে যারা জীবনে এনিমি দেখেনি, কিন্তু তারপরে ওদের টি শার্টের মধ্যে সাটোরু গোজোর ছবি আছেই। তো যাই হোক, যেহেতু ওশিনোকো শেষ হয়ে গেছে, তো ওশিনোকোর বদলে আমরা এখন থেকে প্রতি সপ্তাহে একটা করে যে জুজুৎসু কাইজেনের এপিসোড রিলিজ হবে সেটা আমরা তোমাদের জন্য এক্সপ্লেন করবো। তোমাদের অন্য কোথাও যেতে হবে না। আর এর সাথে সাথে রেগুলার কন্টেন্ট হিসেবে থাকবে হচ্ছে ডেমন স্লেয়ার। তো আর বাড়তি কথা না বাড়াইয়া চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে তার আগে ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন আছে, আর এই বিজ্ঞাপনটা তোমাদের দেখার দরকার নাই, তোমরা জাস্ট ডিরেক্টলি বিজ্ঞাপনটা স্কিপ করে মূল ভিডিওতে চলে যাবে। আমি বিজ্ঞাপনটা প্লে করে দিতেছি, ওকে? হ্যালো বন্ধুরা, আজ আমরা তোমাদের এমন একটা অ্যাপের সম্পর্কে বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি। আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ, আইফোন, স্মার্ট ওয়াচ এবং আরো অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে। আর এই অ্যাপটাতে তুমি সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং সেই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে, যেমন কোন টিম জিতবে, কোন টিম কত রান করবে, কে সর্বোচ্চ স্কোর করবে। এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে, সেগুলো খেলেও ইনকাম করতে পারো। আর রেজিস্টার করার সময় আমাদের যে প্রোমো কোডটা রয়েছে এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটে 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারো। আর এই টাকা তুমি খুব সহজে বিকাশ, ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো। তো আর দেরি কিসের? ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিংক রয়েছে, সেটা ব্যবহার করে অ্যাকাউন্ট খুলে এবং ক্যাশ প্রাইজ যেটো। আর এখানে একটা কথা মনে রেখো, আমরা যে বিজ্ঞাপনই দিই না কেন অনলাইন থেকে টাকা আয় করা তো সহজের একটা ব্যাপার নয়। তোমরা কোনোভাবে আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোনো ওয়েবসাইটে যাবে না। তো এবার চলো আমরা মূল ভিডিওতে চলে যাই। তো বিজ্ঞাপন বিরতি শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। আর জুজুৎসু কাইজেন দেখেছি আমরা মনে হয় মোটামুটি প্রায় 1.5 মাস হয়ে গিয়েছে। তো তোমরা ভুলেই গিয়েছো যে কে কোনটা ছিল। আমি তো বিশ্বাস করি তোমাদের বেশিরভাগ পোলাপান নায়ক কে ছিল আমাদের তার নামটা মনে করতে পারবে না। আমার কি মনে আছে? না, আমার খালি সাটোরু গোজোর কথাই মনে আছে, আর কারো কথা মনে নাই। আর মনে আছে যে কয়টা মেয়ে ক্যারেক্টাররা ছিল ওদের কথা। তো যাই হোক, সেটা বড় কথা না, সবচেয়ে বড় কথা হচ্ছে জুজুৎসু কাইজেনের ফার্স্ট সিজন যেখান থেকে শেষ হয়েছিল, সেকেন্ড সিজন কিন্তু সেখান থেকে শুরু হয়নি। সেকেন্ড সিজনে আমাদের দেখানো হবে তার আরো আগের কাহিনী, মানে সাটোরু গোজোরা যখন স্টুডেন্ট ছিল, আই মিন ইউজিন, নামটা মনে পড়েছে আর কি, আমাদের যে গত পর্বের নায়ক ছিল ইউজিন, নোবারা, আরেকটা হচ্ছে মেগুমি। তো ওরা যেমন গত সিজনে স্টুডেন্ট ছিল, তো এই সিজনে আমরা তার আরো আগের কাহিনী দেখবো যখন সাটোরু গোজোরা স্টুডেন্ট ছিল। তো বাড়তি কথা না বলে চলো আমরা শুরু করে দিই। তবে বাড়তি কথা কম বললাম কনে, কথা কইতে কইতে তো 3 মিনিট বাজায় ফেলছি। যাই হোক, তো সিজন 2 ফার্স্ট এপিসোড শুরু হয় যেমন বলেছি অনেক পূর্বের দৃশ্য দেখিয়ে, এবং আমাদের দেখানো হয় হচ্ছে গেটোকে। আর গেটোকে আমরা কিন্তু গত পর্বের ভিলেন হিসেবে দেখেছিলাম, মানে ওই জাদুকর। তো গেটো মাত্রই কার্স এনার্জি সম্পর্কে জানতে পেরেছে, আর আমরা দেখি ও একটা গোলের মধ্যে দিয়ে যাচ্ছে এবং ওর সামনে একটা কার্স পড়ে এবং ওই কার্সটাকে এক্সোসিস করে দেয়, আই মিন ধ্বংস করে দেয়। আর তারপর ওই কার্সের যে এনার্জিটা রয়েছে সেটা একটা গোলাকার বল বানিয়ে খেয়ে ফেলে। আর এখানে গেটো আমাদের বলে সেইগুলো এজন্যই করছে যাতে তার নতুন কিছু শেখা হয় এবং তার নতুন কিছু নলেজ আসে। আর গেটো এর সাথে আমাদের এটাও বলে যে সে যখন বুঝতে পেরেছে যে তার ভেতর ম্যাজিক্যাল এনার্জি রয়েছে, তখন তার মনে হয়েছে তার এই শক্তি ইউজ করে দুর্বলদের সাহায্য করা উচিত। তো আমরা বুঝতে পারি এই গেটো একসময় ভালো ছিল। আর এটা কিন্তু তোমরাও জানো, লাস্টের সিজনের শেষের দিকের যে এপিসোড ছিল সেখানে কিন্তু আমরা জানতে পেরেছিলাম যে গেটো জুজুৎসু কাইজেনেরই সাবেক ছাত্র ছিল। তো যাই হোক, ওই সময় গেটো এরকমই ভাবতো যে সে তার শক্তি সবসময় দুর্বলকে বাঁচানোর জন্য করবে এবং আজীবন করে যাবে। আর তারপর আমাদের একটা দৃশ্য দেখানো হয় যেখানে আমরা দেখি গেটো আর গোজো একে অপরের মুখোমুখি হয়েছে, আর দৃশ্যটা ওখানেই কাট হয়ে যায়। আর এরপর আমাদেরকে অনেক বড় লোকের একটা প্রাসাদ দেখানো হয়, আর আমাদের বলা হয় সেখানে অনেক ধনী একটা পরিবার থাকতো এবং তাদের প্রচুর বড় বিজনেস ছিল। কিন্তু একসময় তাদের বিজনেসে ধস নামতে শুরু করে এবং তাদের উপর প্রচুর ঋণের বোঝা আসে, যার ফলে এই প্রাসাদটা তাদের এখান থেকে ছেড়ে যেতে হয়। আর তারপর থেকে এখানে আর কেউ থাকতে আসেনি এবং এই প্রাসাদটা নির্জন থাকার ফলে এই প্রাসাদটি একটা হন্টেড প্রাসাদ হয়ে যায় এবং এর সাথে অনেক ভয়ঙ্কর কার্ডস এখানে অ্যাক্টিভেট হয়ে যায়। আর এরপর এই প্রাসাদটা এমন একটা জায়গা হয়ে যায় যে বিভিন্ন স্কুল, ইউনিভার্সিটির পোলাপান নিজেদের সাহস পরীক্ষা দেখানোর জন্য এই প্রাসাদে আসতে থাকে। আর যেহেতু ইন্টারনেটের যুগ, তো এই জন্য এই প্রাসাদের কথা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন জায়গা থেকে এখানে পোলাপান আসতে থাকে সাহস দেখানোর জন্য। আর যত মানুষ আসছিল ঠিক সেভাবেই অনেক বেশি নিখোঁজের খবরও পাওয়া যাচ্ছিল। তো এই জন্যই মেনশনটিকে একসময় বাইরে থেকে সিল গাড়া করে দেওয়া হয়। আর এরপর আমাদের একটা গাড়ির মধ্যে ওটাহি এবং মেকে দেখানো হয়। আর এখানেও লক্ষ্য, আজকের ওটাহিকে দেখে বোকা লাগলেও আমরা গত পর্বে কিন্তু ওটাহিকে দেখেছিলাম সে তার পুরো টিম নিয়ে এসেছিল, মানে আরেক স্কুলের যে টিম নিয়ে এসেছিল তার যে লিডার ছিল সেটা কিন্তু ওটাহি ছিল, গোজোর প্রতিদ্বন্দ্বী। কিন্তু এই ওটাহি একসময় এরকম বোকাশোকা ছিল। আর এখানেও লক্ষ্য, ওটাহি এবং মে আর হচ্ছে গোচো ওরা কিন্তু এক ব্যাচের। আরেকটা ব্যাপার ভুলে গিয়েছি, ওদের ব্যাচে গোটোও ছিল। আর ওই সময় থেকে ওরা ছোটখাটো বিভিন্ন কার্স গুলোকে এক্সোরসিজম করতো। তো সেই হিসেবে ওরা এই প্রাসাদটার কাছে আসে। আর ওদের মিশন দেওয়া হয়েছিল যে এই প্রাসাদে আসলে কি কার্স আছে, কি সমস্যা আছে সেটা খুঁজে বের করে এবং কার্স এনার্জি থাকলে সেটাকে এক্সোরসিজম করা। কিন্তু যখন ওরা প্রাসাদের কাছে আসে তখন ওটাই একটু ভয় পেয়ে থেমে যায় বাইরে আর দেখতে থাকে যে আসলে মেনশনটা কেমন। কিন্তু এখানে মেজে ছিল, সে বলে বাইরে পুরোপুরি ঠিক রয়েছে, বাইরে সবকিছু নর্মাল। আমার মনে হয় যদি কার্স কোনোটা থেকে থাকে সেটা
যেটা ভেতরে রয়েছে, আমাদেরকে ভেতরে যেতে হবে। তো এরপর তারা ভেতরে যায় আর চিন্তা ভাবনা করে যে তারা ফার্স্ট ফ্লোর এবং সেকেন্ড ফ্লোর পুরোটা জাজমেন্ট করে দেখবে এবং দেখবে যে এখানে কি ঘাপলাটা রয়েছে। তো ভেতরে ঢোকার পরে মেয়ে বলে আমি ফার্স্ট ফ্লোরটা দেখছি আর ওটাই তুমি সেকেন্ড ফ্লোরটা গিয়ে চেক করে আসো। কিন্তু ওটাই বেচারিতে এমনি ভয় পেয়ে রয়েছে প্রচুর। তবে তারপরেও কিছু করার নেই, হাজার হলেও জুজুৎসু। তো এর জন্য করে কি ভয়ে ভয়ে সামনের দিকে এগোতে থাকে। আর তারপর যখন একটা দরজার সামনে যায় চিৎকার করে সেই দরজাটা খোলে। আর তারপর যখন একটা রুমে যায় তখন সেই রুমে দেখে বেডের নিচ থেকে আওয়াজ আসছে আর তখন ব্যাকগ্রাউন্ডে মারাত্মক ভয়ঙ্কর ভূতের সাউন্ড বাজানো হয়। আর এরপরও যখন বেডের নিচটা দেখতে যায় তখন পেছন থেকে আবার দরজাটা বন্ধ হয়ে যায়। তো ওটাই তখন তো মনে হয় যে আমার জান বেরিয়ে যাবে, কিন্তু তখনই দেখতে পায় যে বেডের নিচে কোনো কার্স এনার্জি নয়, জাস্ট ইঁদুর রয়েছে। কিন্তু তারপরে ওটা দেখে ও ভয় পেয়ে দৌড়ে ঘরের বাইরে চলে আসে। আর তখনই ওর শব্দ শুনে মেয়ে পেছন থেকে আসে এবং উঠাহির কাঁধে হাত রাখে। কিন্তু এর ফলে যেটা হয় উঠাহি আরো ভয় পেয়ে যায় এবং আরো জোরে চিৎকার শুরু করে দেয়। তো মেয়ে তখন বলে তুমি এত জোরে যদি চিৎকার করো তাহলে তো চিৎকারের উপর অস্কার আর তুমিই পাবে। তো যাই হোক উঠাহি তখন এটা ইগনোর করে বলে তোমার কি ফার্স্ট ফ্লোর চেক করা হয়ে গিয়েছে, তুমি সেকেন্ড ফ্লোরে চলে এসেছো। কিন্তু মেয়ে বলে আমরা তো ফার্স্ট ফ্লোরে আছি ভাই। আর তখন উঠাহি বলে তুমি এটা কি বলছো, আমি তো সেকেন্ড ফ্লোরে গিয়েছিলাম। আর তখন মেয়ে বলে এই যে নিচে চিপসের প্যাকেট দেখতে পাচ্ছ, কাপড় চোপড় দেখতে পাচ্ছ, বই দেখতে পাচ্ছ, আমি নিচে যখন খোঁজ করছিলাম 4 বার এই সেম জিনিস আমার সামনে পড়েছে। আর তাছাড়া আমি দিক ঠিক রাখার জন্য দেয়ালে যে আঁকাকি করেছিলাম সেটাও আমার সামনে বারবার পড়ছে। আমি যতই সামনে যাই যতই পেছনে যাই ঘুরে ফিরে আমার সামনে এটাই পড়ছে। আর তখন উঠাহি এবং মেয়ে বুঝতে পারে যে ওরা যে করিডোরটাতে বর্তমানে রয়েছে এটা হচ্ছে ইনডেফিনিট একটা করিডোর যেটার কোনো শেষ নেই, মানে ওরা একটা লুপের মধ্যে আটকে গিয়েছে। আর ওরা দুজন তখন বুঝে যায় এই প্রাসাদের কাজ হচ্ছে এটাই যে তোমাকে লুপের মধ্যে ফাঁসাবে এবং ভেতরে যারা ঢুকেছে হয়তো এই লুপের কারণে জীবন আর বেরোতে পারেনি, মারা পড়েছে। আর এরপর ওরা করে কি আবারও হাঁটা শুরু করে, অনেক ঘোরাঘুরি শুরু করে, কিন্তু ঘুরে ফিরে এক জায়গায় আসে। পুরো 1 ঘন্টা ঘোরার পরও ঠিক একই জায়গায় আসে। আর তখন মেয়ে বলতে থাকে এটা একটা জাদুর ব্যারিয়ারের মতো, আমরা যদি এই ব্যারিয়ার বা এই বেড়াটাকে যদি ভাঙতে পারি তাহলে আমরা এখান থেকে বেরোতে পারবো। আর তারপর ওঠাই করে কি মেঝেতে বসে এবং কিছু ছোট ছোট বক্স নিয়ে একটা সার্কেল তৈরি করে। আর তারপরে বলে আমি মনে করেছিলাম এই ব্যারিয়ারটা হয়তো গোল, কিন্তু এই ব্যারিয়ারটা গোল নয়, কারণ আমি 4 বার তোমার সাথে যখন হেঁটেছি প্রতিবার যখন ওই মার্কটা আমার সামনে এসেছে তখন ওই মার্কটা পুরো গোল অবস্থায় ছিল না, এবং আমার কাছে মনে হয় এই ব্যারিয়ারটা খাড়া একটা ব্যারিয়ার যেটা একটা লাইনের মতো। তোর মানে হচ্ছে আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন ওই ব্যারিয়ারটা সামনের দিকে আমাদের জন্য আরো রাস্তা তৈরি করছে। তো আমরা যদি এখন ফুল স্পিডে সামনের দিকে অনেক দ্রুত দৌড়াই তাহলে নতুন ব্যারিয়ার তৈরি হওয়ার আগেই আমরা এই ব্যারিয়ার ভেঙে এই লুপ থেকে বের হতে পারবো। আর মেয়ে তখন বলে তুমি খুব ভালো একটা কাজ করেছো, তোমাকে 190 দেওয়া হলো। কিন্তু ওটাই এই কথা শুনে রেগে যায় আর বলে কেন 190 কেন, 100 কেন নয়? আর মেয়ে তখন বলে কারণ আমরা যদি পেছন দিকে দ্রুত দৌড়াই তাহলে এই ব্যারিয়ার আরো দ্রুত ভাঙতে পারবো, কারণ এই লুপটা যে কাজ তৈরি করেছে ও অবশ্যই সামনের দিকের জন্যই বেশি ফোকাস দিয়েছে। তোমার কি মনে হয়? আর ওটাই তখন বলে হ্যাঁ তুমি একদম ঠিক বলেছো, তো চলো আমরা তাড়াতাড়ি দৌড়ানো শুরু করি। তো এরপর ওরা যখন অনেক দ্রুত দৌড়ানো স্টার্ট করে তখন আমরা দেখি যে এখানের যে লুপটা বা ব্যারিয়ারটা আস্তে আস্তে ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে। আর তারপর যখন ওরা আরো এগোয় তখন ওই করিডোর আস্তে আস্তে ভাঙতে শুরু করে। আর তারপর যখন ওরা আরো দ্রুত হয়ে যায় তখন পুরো বিল্ডিং এ ভেঙে ওরা বাইরে চলে আসে এবং আকাশ দেখা যায়, মানে ওরা ওই লুপটা ভেঙে বাইরে চলে এসেছে। আর তখনই সামনে থেকে আমাদের স্টাইলিশ স্টার আল্লু অর্জুন জাপানিজ ঋত্বিক গোজো চলে আসে। আর ওটাইকে বলে আরে আমি তো তোমাকে সাহায্য করার জন্য এসেছি, তুমি কি ঠিক আছো? আর তুমি কান্নাকাটি করছো কেন? কিন্তু ওটাই এখানে রেগে যায় এবং বলে গোজো তোর কাছে কি এটা ইয়ার কি মনে হচ্ছে? আর এই কথা শোনার পরে গোজো জাস্ট একটা দাঁত কেলানি দেয়। আর তখনই পেছন থেকে মেয়ে আসে আর বলে আমিও যদি কান্না শুরু করি তুমি কি আমাকে নিয়েও মজা করা শুরু করবে? আর গোজো তখন বলে অবভিয়াসলি নট, তুমি কান্না করবে না এটা আমি নিশ্চিত, কারণ তুমি অনেক শক্তিশালী। তো ওটাহিকে অপমান করেছে তার জন্য যতখানি না কষ্ট হয়েছে তার চেয়ে বেশি কষ্ট হয়েছে উঠাইয়ের সামনে যখন গোজো মেয়েকে আরো প্রশংসা করেছে। তো উঠাই তখন পুরো রেগে যায়। আর ও যখন গোজোকে রাগ করে উল্টাপাল্টা কিছু বলছিল তখনই এই প্রাসাদের যে কার্স এনার্জিটা ছিল সেটা বাইরে প্রকট হয়ে আসে এবং এটাকে দেখতে অনেকটা যাই হোক নিচ থেকে যার মতোই লাগুক। তখনই আমরা দেখি এখানে গেটো চলে আসে এবং গেটো তার কার্স এনার্জি এখানে ইউজ করে এবং ওই কার্স এনার্জিকে এক্সোরসিজম করে দেয়। আর এরপর গোটো বলে যারা দুর্বল তাদের উপর অত্যাচার করা খুব খারাপ একটা জিনিস। আর তখন গোজো হেসে বলে আরে ভাই যারা সবল তাদের সাথে কে মজা নিতে যাবে ভাই? আর তখন এখানে শোকো নামে আরেকজনের এন্ট্রি হয় আর যাকে দেখে কিন্তু আমাদের সিজন 1 এর একেবারে নোবারার মতো লাগছে, তবে কনফিউজড হওয়ার কিছু নেই, এটা সম্পূর্ণ ভিন্ন একজন ক্যারেক্টার। আর শোকো যখন আসে তাকে দেখে ওটাই অনেক খুশি হয়ে যায় এবং বলে একমাত্র তুমি যে কখনো আমাকে নিয়ে মজা করো না। কিন্তু তখনই গোটো এবং গোজো দুজন মিলে একসাথে উঠাহির আবার মজা করা শুরু করে এবং এমন মজা করা শুরু করে মনে হয় উঠাহির মাথায় ফেটে যাবে। আর এরপর তার একটা রিচুয়াল বা কোন একটা মন্ত্রতান্ত্রিকের কথা বলে যেটা রেগুলারলি করতে হয় বা প্রায় হয়ে থাকে, কিন্তু সেটা কি রিচুয়াল হবে এটা আমাদের হয়তো আরো পরে জানানো হবে। আর এরপর আমাদের দেখানো হয় ওরা সবাই জুজুৎসু হাইতে চলে এসেছে, আই মিন ওদের স্কুলে ইউনিভার্সিটিতে চলে এসেছে, যেখানে আমাদের প্রিন্সিপালকে দেখানো হয়, ইয়াগা সম্ভবত নাম। আর সে বলে আসলে সত্যি বলতে একটা সুপারভাইজারের দায়িত্ব হচ্ছে কাউকে মিশনে পাঠানো, কিন্তু
কিন্তু এখানে কিছু কিছু পোলাপান রয়েছে, কিছু কিছু মানুষ রয়েছে যারা কোনো তোয়াক্কাই করে না যে সুপারভাইজার তাদেরকে কি অর্ডার দিচ্ছে, ওর নিজের মতো করে কাজ করতে থাকে। আর আমি জানতে চাই এরকম লোক আমাদের ইউনিভার্সিটিতে কে আছে। আর তখনই গেটো বা গোটো আর শোকো দুজনে গোজোর দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় যে এরকম হারামজাদা একমাত্র গোজোই আছে। আর টুকটাক আমরাও এটা জানি গোজোর যা মনে চায় তাই করে, জুজুৎসু হাইয়ের কি নিয়ম নীতি এটা ওর তোয়াক্কাই করে না। আর ওই সময় গোজো বলে ওঠে, আরে যাই হোক না কেন এই ব্যাপারটা সবাই ভুলে যাও, মাস্টার প্লিজ আপনিও ভুলে যান। কিন্তু তখনই প্রিন্সিপাল রেগে করে কি গোজোর মাথায় একটা ঠুসা মারে। আর তারপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ওরা সবাই বাস্কেটবল কোর্টে রয়েছে। আর গোজো এখানে বলে, প্রিন্সিপালের সামনে তোমাদের কি দরকার ছিল আমার দিকে আঙ্গুল তোলার, আমি কি অতই খারাপ? তো এই বিষয়টা ইগনোর করে গেটো বলা শুরু করে যে মানুষ যে জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভয় পাবে, মানুষের ভেতরে যত বেশি ভয় থাকবে ওই কাজটা তত বেশি শক্তিশালী হয়ে যাবে। মানে সকল এনিমিতেই কিন্তু এই থিওরিটা ইউজ করা হয়। তো এজন্য গেটো বুদ্ধি দেয় যে মানুষের হৃদয় সাফ করা জরুরি বা মানুষের ভেতরে সাহস যোগানো জরুরি, আর মানুষদের কাজ থেকে বাঁচানোর জন্য আমাদের এটাই করা উচিত। আর বলে যারা দুর্বল তাদেরকে রক্ষা করতে হবে, আর যারা বেশি সবল মানুষদের উপর ভয় দেখায় তাদেরকে খতম করতে হবে। তুমি কি বুঝতে পেরেছো সাটুরো গোজো? আর এর উত্তরে গোজো বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এক হিসেবে তোমার কথা ঠিক আছে, কিন্তু আমার মনে হয় আরো কোনো পথ রয়েছে যেটা তোমারটার চেয়ে ভালো পথ হতে পারে। কিন্তু গেটো এটা শুনে রেগে যায়। কিন্তু আমাদের গোজো তো জানোই পুরো পাগলা, এবং বলে, আরে ভাই কি হলো তোমার, তুমি রেগে দেখে একেবারে টমেটোর মতো লাল হয়ে গেলে। কিন্তু এ কথা শুনে গেটো আরো রেগে যায় এবং ও করে কার্স এনার্জি বাইরে বের করে, মানে মারামারি করমু তোর লগে। আর গোজোকে বলে, চল তোর সাথে বাইরে গিয়ে কথা বলবো। কিন্তু গোজো শালা এমন শয়তান, তখন ও গেটোকে আরো খেপিয়ে বলে, কেন তোমার সাথে আমার বাড়ি যেতে হবে কেন, তুমি কি একা বাড়ি যেতে ভয় পাও? তো শোকো বুঝতে পারে যে ওদের মধ্যে এখন মারামারি লাগবে, গ্যাঞ্জাম লাগবে, তো এই জন্য শোকো করে কি এখান থেকে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু তখনই এখানে প্রিন্সিপাল চলে আসে। কিন্তু প্রিন্সিপাল যখন দরজা খোলে দেখা যায় এখানে কোনো ঝগড়ার নাম নিশানাই নেই। গেটো আর গোজো একসাথে বন্ধুর মতো এখানে এক্সারসাইজ করছে। যদিও এটা পুরোপুরি নাটক, তবে ওরা ভালো নাটকই করছে আর কি। প্রিন্সিপাল কিচ্ছু বুঝতে পারে না। আর এরপর প্রিন্সিপাল এসে ওদেরকে একটা মেয়ের ব্যাপারে বলে। আর সত্যি একটা কথা বলি, এখান থেকে যতটুকু কাহিনী বাকি রয়েছে এই কাহিনীটুকু আমি খুব বেশি বুঝতে পারিনি, তবে তারপরে যতটুকু বুঝতে পেরেছি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করব। তো পরের দিন আমরা দেখি প্রিন্সিপাল করে কি গেটো আর গোজোকে একটা মিশন দেয়। আর তারপর বাথটাবের উপর আমাদের একটা মেয়েকে দেখানো হয় এবং বলা হয় এই মেয়েটা লর্ড টেনজেনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ভেসেল। আর ওই মেয়েটা কোথায় রয়েছে এটা জানাজানিও হয়ে গিয়েছে। আর দুটো লোক অলরেডি ওই মেয়েটার পেছনে পড়ে রয়েছে যারা ওই মেয়েটিকে মারতে চায়। তো এর জন্য তোমাদের দুজনকে যেতে হবে ওই মেয়েটিকে প্রোটেক্ট করার জন্য। তো এখানে আমাদের বলা হয় লর্ড টেনজেন নামে কোন একটা কিছু বা কোন একটা কেউ রয়েছে যে প্রতি 500 বছরে তার বডি চেঞ্জ করে। আর সেই 500 বছরের সময়টা এখন চলে এসেছে, মানে ওর বডি চেঞ্জ করার সময়টা চলে এসেছে। আর তার বডি আনার জন্য একটা রিচুয়াল করতে হবে। আর এই রিচুয়ালটার কথাই কিন্তু আমরা এই এপিসোডের মাঝখানে গোজো গাইটোকে করতে শুনেছিলাম। আর লর্ড টেনজেনটাকে এটা আমাদের এই এপিসোডে বলা হয়নি, হয়তো ভবিষ্যতে বলা হবে। আর লর্ড টেনজেন যেটা করে তার যে নলেজ গুলো রয়েছে বা যে মন্ত্রতন্ত্র যা যা সে জানে, এটা যাতে দুনিয়া থেকে হারিয়ে না যায় সেই জন্য সে করে কি প্রতি 500 বছরে হয়তো তার বডি চেঞ্জ করে। আর লর্ড টেনজেন এই মেয়েটিকে সিলেক্ট করেছে এই মেয়েটির সাথে বডি চেঞ্জ করার জন্য। আর লর্ড টেনজেন কিন্তু কোনো খারাপ আত্মা নয়, খারাপ শক্তি নয়, কারণ লর্ড টেনজেনের এনার্জি এবং নলেজের কারণেই জুজুৎসু টেকটিকে রয়েছে এবং এর সাথে প্রোটেক্টেডও রয়েছে। আর লর্ড টেনজেন যদি না থাকে তাহলে কার্সের পরিমাণ অনেক বেড়ে যাবে এবং খুব সহজে জুজুৎসু টেককেই ধ্বংস করে ফেলতে পারবে। আর এর ফলে পুরো মানব জাতির উপর একটা বড় ধরনের ধাক্কা আসতে পারে। তো গেটো এখানে একটা সন্দেহ পোষণ করে এবং একটা কথা বলে যে লর্ড টেনজেন যদি তার দেহ পরিবর্তন করে তাহলে দেহ পরিবর্তনের সাথে সাথে তো তার ব্যবহারেও কিছু পরিবর্তন আসতে পারে, কারণ সে যখন তার বডিটা চেঞ্জ করছে তখন আসল যে লর্ড টেনজেন রয়েছে তার তো ডেডই হয়ে যাচ্ছে, সে পুরো একটা নতুন বডিতে ট্রান্সফার হচ্ছে। তো নতুন বডিতে গেলে নতুন বডির কোনো কিছু মেল ফাংশন তো তার ভিতর আসবেই। আর এমনও তো হতে পারে ওই এমন চেঞ্জ হলো যে উল্টো মানব জাতির জন্যই বিপদের কারণ হয়ে গেল। আর এর কারণটা হচ্ছে টেনজেন যেহেতু এত শক্তিশালী, সে পক্ষে আছে তো ভালো, যদি বিপক্ষে যায় তাহলে তাকে কন্ট্রোল করবে কে? তো যাই হোক, এরপর সিন চেঞ্জ হয় আর আমাদের দেখানো হয় গোজো এবং গেটোকে ওই দুইটা লোক সম্পর্কে বলা হয় যে দুইটা লোক ওই মেয়েটিকে মারতে চায়। আর ওই লোক দুটোকে ধরতে গেটো এবং গোজোকে ওই লোকদের অ্যাপার্টমেন্টেও পাঠানো হয়। কিন্তু এখানে গোজো যেটা করে গেটোকে একা উপরে পাঠিয়ে দেয়, ওর নিচে থাকে, কিন্তু ওরা লাগাতার ফোনে কানেক্টেড ছিল। আর ওদিকে যখনই গেটো ওই লোকটার ফ্ল্যাটের দরজার কাছে আসে তখনই একটা বড় ধরনের শক্তিশালী একটা ব্লাস্ট ঘটে। কিন্তু এটা গেটোর কিছুই হয় না বা ওর যে ভয় পেয়েছে বা ওর কোনো অনুভূতি আছে তাও বোঝা যায় না। আর গোজো তখন নিচ থেকে বলে, কিরে কি হয়েছে, ওই মেয়ে ঠিক আছে তো, ওকে কিন্তু মরতে দিস না, ও কিন্তু আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আর গেটো তখন দেখে যে ওই মেয়েটি উঠতে উঠতে বিল্ডিং থেকে নিচে থেকে পড়ছে। তারপর গেটো লাফ দেয় এবং নিজের কার্স এনার্জি দিয়ে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে। আর তখনই আমাদের ওই লোকটিকে দেখানো হয় যে মূলত ওই মেয়েটিকে মারার জন্য এখানে বোম ব্লাস্টটা করিয়েছে। আর ওই লোকটি যখন গেটোকে দেখে তখনই দেখে বুঝতে পারে যে ও জুজুৎসুর কোন একটা সর্সার। আর ওই লোকটি তখন চিৎকার করে বলে, ওই মেয়েকে ছেড়ে দাও, ও মরুক। কিন্তু গেটো তখন বলে, আরে একটু কাছে এসে বলো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। কিন্তু তখনই অন্য দিক থেকে গোজোর উপর অনেকগুলো ছুরি এসে অ্যাটাক করে, কিন্তু একটা চাকু গোজোকে টাচ করতে পারে না, কারণ তোমরা সবাই জানো যে গোজোর শরীরের উপর সানস্ক্রিনের মতো ইনভিজিবল একটা বেড়া বা ব্যারিয়ার রয়েছে। তো এরপর আমাদের দেখানো হয় যে ওই চাকু দিয়ে অ্যাটাক করেছিল এবং
এবং দেখে মনে হচ্ছে এটা একটা মেয়ে, এবং সেই গোজোকে দেখে বলে, বাহ কি সুন্দর ব্যাপার, তুমি তো সেই ফেমাস সাটুরো গোজো তাই না? তো ঠিক আছে, দেখি তুমি কি আসলে সত্যি সত্যি এত শক্তিশালী, না মানুষজন হুদাই তোমাকে এত শক্তিশালী বলে। কিন্তু গোজো তো আমাদের গোজোই। গোজো বলে, দেখো আমি তোমার সাথে লড়াইটাই করতে পারবো না, কিন্তু তুমি যদি আমার সামনে হাঁটু করে বসে কান্নাকাটি করো আর তোমার জীবন ভিক্ষা চাও, তাহলে আমি তোমাকে মাফ করে দিতে পারি, এতটুকু করতে পারি। আর তুমি যদি মরতে চাও লড়াই করতে পারো, আর এটা হচ্ছে লড়াইয়ের নিয়ম, তুমি কি রাজি? আর এরপর আমাদের সিগারেট মুখে একটা লোককে দেখানো হয় যে বলে, যাক তাহলে এটা শুরু হয়ে গিয়েছে। কিন্তু লর্ড বেনসাইয়ের কাছে এত বেশি পাওয়ার নেই যে সে জুজুৎসুদের সাথে লড়াই করতে পারবে, কিন্তু যে খুব খারাপ পারবে তাও নয়। তুমি কি মনে করো, তুমি কি বলো? আর এরপর আমাদের ফুশিগিরোকে দেখানো হয়, তবে এটা কিন্তু মেগমে ফুশিগিরো না, এটা মেগমে ফুশিগিরোর বাপ, যার নাম টোজে ফুশিগিরো। যাই হোক, নামটা ভুল হতে পারে, বুঝতে পারছো, বিদেশি নাম। তো যাই হোক, আর এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি তোমাদের সিজন 2 সম্পর্কে আবার একটু বলি। সিজন 1 আমরা যা দেখেছি, এখন কিন্তু আমরা সিজন 2-তে তার আগের কাহিনীগুলো দেখছি। এই জন্য সিজন 2-তে আমরা যে কাহিনীগুলো দেখবো এটা কিন্তু নিউ ক্যারেক্টার না, জাস্ট এদেরকে দেখানো হয় না আগে আমাদের। আর এবার কিন্তু আমরা মেগমের বাপকে পাচ্ছি, তারও হয়তো একটা বড় ভূমিকা থাকবে। আর আমরা দেখতে পাবো গেটো ভিলেন হলো কিভাবে বাকি কি হলো সেটা আমরা আস্তে আস্তে দেখবো। তো যাই হোক, তোমাদের জন্য কষ্ট করে আমি জুজুৎসু কাইজেনটা এনেছি, এর জন্য আমাকে তোমরা যদি ধন্যবাদ দিতে চাও তাহলে প্লিজ আমার যে ফেসবুক আইডিটা আছে সেটা গিয়ে তোমরা ফলো দিয়ে আসো। আমার ফেসবুক আইডিটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। তো ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।